আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আসলে শান্তিপূর্ণভাবে বসবাস করা কিন্তু বেশ চিন্তার বিষয়। এবং প্রতিদিন আমরা এই যে ভূ-রাজনীতি হোক কিংবা অভ্যন্তরীণ রাজনীতি হোক, এগুলো নিয়ে নানা ধরনের খবর পাই। এবং এই খবরগুলো যখন আমরা প্রচার করি কিংবা আপনারা যখন এই খবরগুলো শুনেন, তখন আমাদের নিজেদের মধ্যেও কিন্তু নানাভাবে ভয় তৈরি হয়। নানা ধরনের আতঙ্কিত পরিবেশ তৈরি হয়। তো এই যে ভয় আর আতঙ্কিত পরিবেশ, এগুলো কিন্তু আমাদের দেশের বর্তমান যারা জনসাধারণ রয়েছেন, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত ভাবায় এবং প্রত্যেকটা সময়ে দেশের জনগণ বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকেন। যে এই বুঝি আসলে কোনো কিছু ঘটে গেল কিংবা এই বুঝি একটা বড় ধরনের কোনো কিছু হতে চলেছে। এই যে একটি আতঙ্ক বা এই যে একটি ভয়, এটি আসলে কবে নাগাদ শেষ হবে এবং আমাদের দেশের যারা সাধারণ জনগণ রয়েছেন, তারা প্রকৃতপক্ষে কবে নাগাদ এইসব দুশ্চিন্তা এবং আতঙ্ক থেকে মুক্ত হতে পারবেন? এটি আমি মনে করি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবেন না। এবং বাংলাদেশের আকাশে কিংবা বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ জড়ো হয়েছে, সেই কালো মেঘ কবে নাগাদ সরে যাবে, এই বিষয়টি নিয়েও কিন্তু কেউ কোনো ধরনের সঠিক বার্তা দিতে পারবে না। এখন এই যে রাজনীতির আকাশে কিংবা বাংলাদেশের আকাশে কালো মেঘ জমেছে, এই কালো মেঘ জমার পেছনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেমন জড়িত রয়েছে, ঠিক একইভাবে আমাদের যে ভূ-রাজনীতি, সেই ভূ-রাজনীতিও কিন্তু জড়িত রয়েছে। এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে ১ম এ কিছু কথা আমি মনে করি এই প্রসঙ্গে বলা দরকার। কারণ যেহেতু আপনারা দেখেছেন যে মিসাইলের নিশানার কথা উল্লেখ আছে। সেটা হতে পারে যমুনায়, সেটা হতে পারে আমাদের সম্পূর্ণ দেশকে কেন্দ্র করে। এখন এই যে মিসাইলের নিশানা, এটি আসলে কেন বলা হলো? দেখুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে প্রথমত তারা যে ম্যান্ডেট গুলো নিয়ে এসেছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, তারা সেগুলো আসলে কতটুকু করতে পেরেছে বা কতটুকু না করতে পেরেছে, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা আছে। আমি ওইদিকে যাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য কি উদ্যোগ গ্রহণ করেছে, এই বিষয়টি আসলে এখানে বলতে হবে। দেখুন, আমাদের দেশের অর্থনীতির কথা যদি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিনিয়োগের হার কিন্তু একদমই কমে গেছে। এবং আমরা বিডার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান যখন উনি মাইক্রোফোন হাতে গণমাধ্যমের সামনে অত্যন্ত স্মার্ট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত হন, তখন মনে হয় যেন পৃথিবীর সকল বিনিয়োগকারীরা বাংলাদেশের দিকে উনার স্মার্টনেস দেখে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু বাস্তবতা আসলে কি? বাস্তবতা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ট্রিপল জিরো ফর্মুলা রয়েছে, সেই ট্রিপল জিরো থেকে যদি ২ টা 0 বা ২ টা শূন্য সরিয়ে দেই, তাহলে যে একটা শূন্য থাকে, সেই একটা শূন্য। এখন একটা দেশের বিনিয়োগ যখন তলানিতে চলে যায়, তখন সেই দেশের অর্থনৈতিক কাঠামো কিন্তু একদম দুর্বল হয়ে যায় বা স্থবির হয়ে যায়। এখন একটা দেশের অর্থনৈতিক কাঠামো যেখানে দুর্বল হয়ে যায়, তখন সেই দেশের আসলে অর্থনীতি ভঙ্গুর হবে, এটাই স্বাভাবিক। তবে এখানে একটা কথা না বললেই নয়। আমাদের বিজেড চেয়ারম্যান এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের অর্থনীতির চাকা সচল করার জন্য। এবং শেষ মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন বিদেশি শক্তির সাথে, পরাশক্তির সাথে, বিভিন্ন মুরল দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তিও করছেন। এখন এই চুক্তিগুলো আসলে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গোছগাছ করে যাবেন বা পরবর্তী সরকার সেই চুক্তিগুলোকে আদৌ কিভাবে সম্পূর্ণ করবে বা বাস্তবায়ন করবে, এটি কিন্তু একটি
গুরুত্বপূর্ণ দেখার বিষয়। আমি মনে করি এই যে বড়, বড় চুক্তিগুলো হচ্ছে, এগুলো পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকারের উপর এক কথায় মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। তারা না পারবে সেগুলো বাতিল করতে, না পারবে সেগুলো বহাল রাখতে। অথবা তারা সেগুলো বহাল রাখতে হবে বিদেশি চাপের মধ্যে পড়ে। কারণ সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার গোপনীয়ভাবে করছে। যদিও ক্ষমতা হস্তান্তরের সময় এগুলো অবশ্যই বুঝিয়ে দিতে হবে পরবর্তী রাজনৈতিক সরকারকে। যাই হোক, এই যে বিনিয়োগের প্রসঙ্গে, এই বিনিয়োগের প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে সামরিক সরঞ্জাম বা যুদ্ধকালীন যে সকল সরঞ্জাম সেগুলো তৈরি করার উদ্যোগ নিচ্ছে। অস্ত্র কারখানা বলা যেতে পারে। তো এই বিষয়ে আমাদের বিডার চেয়ারম্যান স্মার্ট ব্যক্তি উনি একটি সংবাদ সম্মেলন করেছেন। উনি সংবাদ সম্মেলনে এই বিষয়ে অনেক কিছু বলেছেন। এখানে একটি বিষয় আমার মনে খুব ধরেছে। সেটি হচ্ছে আমরা সাধারণত এই যে অস্ত্র কারখানা করব, সেখানে কোনো মরণাস্ত্র বানাবো না। আমরা বানাবো গোলাবারুদ বা যুদ্ধের সময় যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো। এখন যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ কি হতে পারে? বোমা, বোমার সরঞ্জামাদি কিংবা বারুদ। ধরে নিলাম এগুলোই। এখন অন্তর্বর্তীকালীন সরকার এগুলো বানাবে শেষ সময়ে এসে। এর জন্য হচ্ছে তারা একটি নির্দিষ্ট জায়গা, যেখানে ভারতের ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেটি বর্তমান সময়ে যেহেতু ভারত বিদ্বেষী চরমে, ভারতের সাথে আমরা এইসব বিষয়ে ডিল করব না, তাই আমরা নিজেরাই এখন এগুলো করতে শুরু করব। তো আমরা সেই জায়গাটি এখন বিদেশি শক্তির কাছে দেওয়ার চেষ্টা করছি। আমরা মরণাস্ত্র তৈরি না করে যুদ্ধে যেগুলো সবথেকে বা সামরিক খাতে সবথেকে যেগুলো গুরুত্বপূর্ণ, অপরিহার্য সেগুলো তৈরি করব। এখন দেখুন এখানে একটা উদাহরণ দেই। আফগানিস্তান কিংবা ইসরায়েল, অথবা আমি যদি পাকিস্তানের কথা বলি, কিংবা বর্তমান সময়ে ইউক্রেনের কথা বলি, সেখানে যে সকল যুদ্ধ অবস্থা চলছে, সেই যুদ্ধ অবস্থায় আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন এবং ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে দেখবেন যখনই রাশিয়া, আমেরিকা, অর্থাৎ যুদ্ধে যারা তাদের বিরোধী পক্ষ বা শত্রুপক্ষ, তারা কোথায় হামলা করে? তারা হামলাটা করে মূলত এই সকল জায়গায়, অর্থাৎ যেখানে অস্ত্র তৈরি হচ্ছে, যেখানে পারমাণবিক চুল্লি রয়েছে, যেখানে নিউক্লিয়ার ওয়েপন প্রস্তুত করা হচ্ছে কিংবা সামরিক সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে, এবং সেই জায়গাটা চিহ্নিত করে কিন্তু সেখানেই প্রথমে হামলাটা করা হয়। এবং প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মূল স্ট্র্যাটেজি। অর্থাৎ কোনো দেশকে ঘায়াল করতে হলে বা তার শক্তিকে, সামরিক শক্তিকে কমিয়ে দিতে হলে প্রথমে তার সেই সামরিক উৎপাদন কারখানাতে হামলা করতে হবে। এবং বর্তমান বিশ্বে আমরা দেখেছি যে সকল যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে কিন্তু এই সকল জায়গায় হামলা হচ্ছে এবং এগুলো থেকেই যুদ্ধের সূত্রপাত হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অন্যান্য খাত, যেমন আমাদের শিল্প খাত, আমাদের পোশাক খাত, আমাদের রপ্তানি খাত, এগুলোতে কোনো ধরনের বিনিয়োগ পাচ্ছে না, তখন তারা সামরিক সরঞ্জাম তৈরির প্রস্তুতি নিচ্ছে। এখন আমাদের দেশ কিন্তু বর্তমান সময়ে চরম ভারত বিদ্বেষী। অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা নির্বাচন পর্যন্ত থাকবে, এরপর তারা বিদায় নেবে। কিন্তু এই যে বিনিয়োগের নামে একটি পারমাণবিক বোমা, যেটি এক প্রকার বিস্ফোরিত অবস্থায় আছে, যে কেউ একটু ছুবে আর এটি ফেটে যাবে, এরকম একটি পরিস্থিতিতে আমাদের দেশকে রেখে চলে যাচ্ছে। এটি কি আসলে কোনোভাবে কাম্য? এখন এই যে পারমাণবিক বোমার মুখে আমাদের রেখে চলে যাচ্ছে বা মিসাইলের মুখে আমাদের রেখে চলে যাচ্ছে, এটি কেন বললাম? দেখুন, ভারত কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তাদের গণমাধ্যম থেকে শুরু করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি তাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে, সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি রয়েছে, বাংলাদেশ জঙ্গিদের তৎপরতায় সাহায্য করছে। এখন বলা যায় না আসলে কখন এই ভূ-রাজনৈতিক পটভূমিটা যুদ্ধক্ষেত্রে রূপ নিয়ে যায়। অথবা এখানে ভূ-রাজনৈতিক স্বার্থে যখন পরাশক্তি লিপ্ত হয়ে যায়, তখন একজনের স্বার্থে যখন আরেকজন আঘাত করে, তখন কিন্তু সেই দেশের স্বার্থে আঘাত করার জন্য এই জায়গাগুলো বা এই কারখানাগুলো প্রথমে ব্যবহৃত হয়। এখন আপনারা বলতে পারেন যে ভারত হামলা করবে না কখনোই। আমি বলছি না যে ভারত হামলা করবে না।
বা ভারত হামলা করবে এরকম। যদি কখনো এরকম ঘটনা ঘটে, স্বার্থে যদি আঘাত লাগে, তাহলে এই জায়গাগুলো বা এই স্থাপনাগুলোই কিন্তু ১ম এ টার্গেট করা হবে। তখন কি হবে? তখন আমাদের দেশ কিন্তু একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ যুদ্ধ-বিধ্বস্ত একটি দেশে পরিণত হবে। মূলত অন্তর্বর্তীকালীন সরকার এই যে আমাদের চারপাশে যে পরাশক্তিগুলো রয়েছে, সেই পরাশক্তিগুলোর যে মিসাইলগুলো রয়েছে, সেই মিসাইলগুলোর একদম নিশানায় আমাদের বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এই যে শেষ মুহূর্তে এই সকল চুক্তি করে এবং অস্ত্র কারখানা করে। এখন আমি বলছি না যে আমাদের দেশ সামরিক দিক থেকে দুর্বল থাকুক কিংবা এই ধরনের কারখানা আমাদের দেশে না হোক বা আমরা এসব উৎপাদন না করি। হ্যাঁ, আমরা অবশ্যই করি। কিন্তু আমাদেরকে এই ভূ-রাজনীতির যে বিষয়টা, এটা মাথায় রেখে এবং ভূ-রাজনৈতিক যে শক্তিসমূহ আমাদের চারপাশে রয়েছে, আমরা যে ভূ-রাজনৈতিক বলয়ের মধ্যে রয়েছি, সেই ভূ-রাজনৈতিক বলয়কে একসাথে নিয়ে পরিকল্পনা করে আমাদের এই বিষয়টি করতে হবে। গোপনীয়ভাবে কিংবা একটি ঝুলন্ত সরকারের মাধ্যমে আমরা যদি এটি করি, তাহলে পরবর্তী সরকার আসার পর এই বিষয়টি কিন্তু আমাদের জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়াবে। তো আমরা আসলে কেউ চাই না বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হোক, বাংলাদেশ আগ্নেয়গিরির মুখের মধ্যে থাকুক কিংবা বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটুক যেটির কারণে আমরা পরাশক্তি সমূহের মিসাইলের নিশানার মধ্যে চলে যাই। সুতরাং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ের এই সকল প্রস্তুতি নিয়ে জনগণের কাছে আসলে মুখ খোলা দরকার এবং নির্বাচনের আগে এমন কোনো কর্মকাণ্ড সরকারের আসলে করা উচিত নয়, যেগুলো আমাদের দেশকে পরবর্তীতে বিপদের মুখে ঠেলে দেয় এবং এই বিপদের মুখে ঠেলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করে যদি উনি সেফ এক্সিট নেন কিংবা চলেও যান, তখনও যেন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের বাজে পরিস্থিতি আমাদের মাঝে ফিরে না আসে। এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।